আজ মাওলানা মামুনুল হক বিএনপি দলকে গালাগালি করে গণধোলাই খায় রাজপথে, উত্তাল পরিস্থিতি হয়েছে। বিএনপিকে ভালো করে বলতে চাই, জনতার বিপরীতে গিয়ে শেখ হাসিনা থেকে সেটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে। দর্শক দেখুন, মামুনুল হকের উপর সবাই ঝাঁপিয়ে পড়েছে এই মুহূর্তে। এদিকে আজ মাওলানা মামুনুল হক বিএনপি দলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে কঠিন অবস্থা হয়েছে তার রাজপথে। বিএনপি কর্মীরা আক্রমণ করে গণধোলাই করে। মামুনুল হকের অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। স্থানীয় সরকার নির্বাচনের বিরুদ্ধে বিএনপির অসম্ভব নাটকীয়তা। আপনার গা শিরে উঠবে যে আমরা কোন প্রতারকের খপ্পরে পড়েছি, কোন বেঈমানদের খপ্পরে পড়েছে বাংলাদেশ। দেশটির গলায় এক বিরাট ফাঁস পরিয়ে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব ছিল সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করা, তখন ওয়াশিংটনের সঙ্গে অত্যন্ত গোপনীয়তা এবং তড়িঘড়ি করে স্বাক্ষরিত হলো এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন পুরনো সব হিসাব হঠাৎ করে বদলে যায়। যে দলকে একসময় ইতিহাসের প্রান্তে ঠেলে দেওয়া হয়েছিল, সেই দলই আবার সংসদের প্রধান বিরোধী শক্তি হয়ে ফিরে আসে। এটা শুধু রাজনৈতিক ঘটনা না। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাথে সব থেকে বড় গাদ্দারি করেছে মেজর জিয়াউর রহমান। একথা বলার পর বিএনপির কর্মী সমর্থকরা আমাকে একদম উদম গালি দেবে। ঈদ উপলক্ষে বিএনপি সরকারের ব্যর্থতা আড়াল করতে বিএনপি নাটকীয় চেষ্টা করছে। নিজেদেরকে বাঁচাতে নাটকীয়তা শুরু করেছে বিএনপি সরকার। এবং এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, আল্লামা মামুনুল হক বিএনপি দলকে নিয়ে অনেক কটূক্তি করেন এবং এই কটূক্তি করার কারণে বিএনপি কর্মীরা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং উনার খুবই খারাপ অবস্থা করে। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন আল্লামা মামুনুল হক সরাসরি তারেক রহমানকে এবং বিএনপি দলকে অনেক কথা বলেন এবং তার কথা থেকে অনেক তথ্য উঠে আসে, বিএনপি দলের অনেক কুকর্মও উঠে আসে। সেই কারণেই কিন্তু বিএনপি কর্মীরা কেঁপে যায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। মামুনুল হকের বক্তব্যে যা যা বলেছে এবং বর্তমান বাংলাদেশের রাজনীতির মধ্যে এই মুহূর্তে যেই ঘটনাগুলো ঘটতেছে সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওর মাধ্যমে। বিএনপিকে ভালো করে বলতে চাই যে জনতার বিপরীতে গিয়ে বিদেশি শক্তির উপর নির্ভর করার পরিণাম কি হয়, শেখ হাসিনা থেকে সেটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন। আমরা চাই না বেগম জিয়ার সন্তান শেখ হাসিনার আনুগত্য করুক। আমরা চাই না বেগম জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের সন্তানের পরিণাম শেখ হাসিনার মতো হোক। এটা আমরা চাই না। জাতির কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চাই, সরকারের কাছেও আমরা আমাদের অবস্থান স্পষ্ট ব্যক্ত করতে চাই যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এবং গণভোটের রায় কার্যকর করা নিয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশিত এবং তাদের যেই কর্মকৌশল আমাদের কাছে স্পষ্ট হচ্ছে, এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর একটা অবস্থানে যেতে বাধ্য হচ্ছি। আমরা বিএনপিকে আমি বলতে চাই যে বিএনপির সাথে আমাদের দীর্ঘ রাজনৈতিক সখ্যতার ইতিহাস রয়েছে। আমরা দীর্ঘ সময় বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। অতীতে আমরা একসাথে জোট করেছি, একসাথে সরকার গঠন করেছি। আমাদের অনেক ইতিহাস রয়েছে। বিগত নির্বাচনেও এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করেও আমাদের দল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপির সাথে আমরা সমন্বয় করে একসাথে নির্বাচন করারও চিন্তায় ছিলাম। আমরা একটা দীর্ঘ সময় পর্যন্ত আমরা বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার চিন্তাটা পজিটিভভাবেই দেখছিলাম। কিন্তু কেন আমরা সেখান থেকে সম্পূর্ণ বিরোধী একটি অবস্থানে গেলাম, সেটা জাতির কাছে আমরা আগেও পরিষ্কার করেছি, আবারও আজকে বলছি। যখনই আমরা দেখেছি যে বিএনপি এই জুলাই সনদকে কার্যকর করার ক্ষেত্রে, তার চেয়েও বড় করে বলতে গেলে জুলাই বিপ্লবের স্বীকৃতি প্রদান করার ক্ষেত্রে বিএনপির গড়িমসি, আমাদের কাছে মনে হয়েছে যে এত মানুষের রক্ত, ১.৫ সহস্রাধিক তাজা প্রাণের শাহাদাতের বিনিময়ে অর্জিত এই বিপ্লব, ৩০ সহস্রাধিক বাংলার দামাল সন্তানদের, যুদ্ধাহতদের তাদের যে করুণ অবস্থা, তাদের যে পঙ্গুত্ব, তাদের যে অসহায়ত্ব, এখনো পর্যন্ত তারা হাসপাতালের বিছানায় ছটফট করছে। চিরতরে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্ব বরণ করেছে অসংখ্য মানুষ। ভয়াবহ ইনজুরি নিয়ে তারা বিপ্লবের সাক্ষী হয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই রক্তের সাথে গাদ্দারি করে আমরা নিজেদের স্বার্থের রাজনীতি করতে পারি না।
এই জায়গাটা থেকেই আমাদেরকে বিএনপির সঙ্গ ত্যাগ করতে হয়েছে। কাজে আমরা আশঙ্কা করেছিলাম নির্বাচনের আগেই বিএনপি প্রথমে গণভোটে সম্মত ছিল না। গণভোটে সম্মত হয়ে আমরা বলেছিলাম যে গণভোটটা আগে হোক, জাতীয় সংসদ নির্বাচনটা পরে হোক। বিএনপি সেটা নিয়ে মাঠ গরম করলো, সরকারের উপর চাপ প্রয়োগ করলো এবং শেষ পর্যন্ত গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে করলো। তখনই আমাদের মনে শঙ্কা ছিল যে বিএনপি এই জাতীয় দুর্বিসন্ধি আটতে পারে এবং আমাদের নির্বাচনের পরে আমাদের শঙ্কা বাস্তবায়িত হলো এবং বিএনপি ইউটার্ন নিল, বিএনপি পল্টি মারলো এক কথায় বলতে গেলে। শিশির মনির ভাই প্রশ্ন তুলে গেছেন যে কেন বিএনপি জুলাই বিপ্লবের কথা বেমালুম ভুলে গেল, বা আসলেই কি বেমালুম ভুলে গেল? আমার কাছে এটা পরিষ্কার উত্তর যে হ্যাঁ, বিএনপি জুলাই বিপ্লবকে ভুলে যেতে চায়। শুধু ভুলে যেতে চায় সেটাই নয়, বিএনপি ভুলে যেতে চাইলে ততটা সমস্যা ছিল না। বিএনপি জুলাই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের কথা জাতিকে ভুলিয়ে দিতে চায়। কেন ভুলিয়ে দিতে চায়? কারণ এই জুলাই বিপ্লবের সফলতার অপর পৃষ্ঠে একই সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বিএনপির নেতৃত্বের ব্যর্থতার এক করুণ ইতিহাস। বিএনপির রাজপথে 15 বছর তাদের রাজপথের নেতাকর্মীরা যেভাবে গুম খুনের শিকার হয়েছে। রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন পুরনো সব হিসাব হঠাৎ করে বদলে যায়। যে দলকে একসময় ইতিহাসের প্রান্তে ঠেলে দেওয়া হয়েছিল সেই দলই আবার সংসদের প্রধান বিরোধী শক্তি হয়ে ফিরে আসে। এটা শুধু রাজনৈতিক ঘটনা না, এটা এক ধরনের রাজনৈতিক পুনর্জন্ম। আজকের গল্প সেই পুনর্জন্মের। একটি দল যার নাম শুনলেই একসময় ভয়, বিতর্ক, যুদ্ধাপরাধ, নিষিদ্ধ রাজনীতি সবকিছু একসঙ্গে মনে পড়ে যায়। কিন্তু এখন এই একই দল শহীদ মিনারে ফুল দিচ্ছে, সৌজন্যতা দেখাচ্ছে, সংস্কার প্রস্তাব দিচ্ছে, এমনকি নিজেদের আধুনিক ইসলামী দল হিসেবেও তুলে ধরছে। প্রশ্নটা তাই সহজ কিন্তু গভীর। জামায়াত ইসলামী কি সত্যিই বদলেছে, নাকি ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য নতুন মুখোশ পড়েছে? যুক্তরাজ্যের একটি স্বনামধন্য সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনমিস্টের আলোকে আজকের আলোচনা। জামায়াত ইসলামীর জন্ম 26শে আগস্ট 1941 সালে লাহোরে। প্রতিষ্ঠাতা ছিলেন ইসলামী চিন্তাবিদ সৈয়দ আবুল আলা মওদুদী। তার চিন্তার কেন্দ্রে ছিল একটি ধারণা, রাষ্ট্র শুধু রাজনৈতিক কাঠামো নয়, এটি হবে ইসলামী জীবন ব্যবস্থার প্রতিফলন। দলের মূল লক্ষ্য ছিল ইকামতে দিন, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা। 3টি মূল লক্ষ্যের মধ্যে একটি অন্যতম হলো সমাজ ও ব্যক্তি জীবনে পূর্ণ ইসলামী অনুশীলন। এটা ছিল আদর্শের রাজনীতি, কিন্তু বাস্তব রাজনীতি খুব কম সময়ই আদর্শের পথে চলে। 1947 সালে দেশভাগের পর জামায়াত বিভক্ত হয় ভারত ও পাকিস্তান শাখায়। পূর্ব পাকিস্তানে 1948 সালে তাদের কার্যক্রম শুরু হয়। তারা পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র বানানোর দাবিতে সক্রিয় ছিল, এমনকি মদিনা সনদের আদলে রাষ্ট্রপত্র তথা সংবিধান গঠন করার জন্য সরকারকে চাপ দিচ্ছিল। 1958 সালে আইয়ুব খানের সামরিক শাসন আসে আর প্রথমবারের মতো দলটি নিষিদ্ধ হয়। এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, রাষ্ট্র ক্ষমতার সঙ্গে সংঘর্ষ করলে আদর্শ টিকিয়ে রাখা কঠিন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ জামায়াতের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অধ্যায়। দলটি পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নেয়। শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আল শামসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। যুদ্ধকালীন সময়ে পশ্চিম পাকিস্তানকে সমর্থন ও সরাসরি সাহায্য করে এই দলটি। স্বাধীনতার পর এই ভূমিকা তাদের রাজনৈতিক পরিচয়ের উপরে স্থায়ী ছাপ ফেলে যায়। পরে যুদ্ধাপরাধের বিচারে দলের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এই অধ্যায়ের পর জামায়াত শুধু রাজনৈতিকভাবে নয়, নৈতিকভাবেও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। 1972 সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়ায় জামায়াত কার্যত রাজনীতি থেকে ছিটকে যায়। কিন্তু 1975 পরবর্তী রাজনৈতিক পরিবর্তন সব বদলে দেয়। জিয়াউর রহমানের আমলে সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মভিত্তিক রাজনীতির পথ খুলে গেলে 1979 সালে নতুন নামে ফিরে আসে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ধীরে ধীরে তারা এরশাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়। 1991 নির্বাচনে 18টি আসন পায়। 2001 সালে বিএনপি জোট সরকারের অংশ হয়, অর্থাৎ আদর্শিক দল থেকে তারা হয়ে ওঠে বাস্তববাদী রাজনৈতিক খেলোয়াড়। ঈদ উপলক্ষে বিএনপি সরকারের ব্যর্থতা আড়াল করতে বিএনপি নাটকীয় চেষ্টা করছে, কিন্তু পর্দার অন্তরালে তাদের সেই চেষ্টা, সেই রহস্য ফাঁস হয়ে গেছে। আমরা জানিয়ে দিব। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিচ্ছেন যে ঈদ উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য মোটেও অবনতি না হয়, সব যেন ঠিকঠাক থাকে। কিন্তু আমরা দেখি যে আইজিপির বাড়িতেই চুরি হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি কত মাত্রায় হয়েছে, পুলিশের আইজিপির বাড়িতে, সারা বাংলাদেশের পুলিশ প্রধানের বাড়িতে চুরি হয়। তাহলে বুঝেন যে যারা আমরা রাজধানীবাসী যারা গ্রামে যাবেন, সোনা গয়না ব্যাগের মধ্যে করে নিয়ে যান, রাস্তায় বসে বিএনপির লোকজন চিন্তাই না করলে হয়। বাসায় থাকলে ওটা চোরে চুরি করবে, আর চোর কারা দেখবেন, চোরের গোড়াঘাট ওগুলো সব বিএনপি।
ইউনূসের আমলে অনেক চোর ধরা পড়েছে না, ছাত্রদল নেতা, যুবদল নেতা। অপরাধের সাথে ক্ষমতাসীনরা জড়িত থাকে, ক্ষমতা ছাড়া অপরাধ করা যায় না, এগুলো রিলেশন ক্ষমতার সাথে। তো দর্শক, বাংলাদেশের কোনো উন্নতি নেই, বাজার ব্যবস্থাপনা, সড়ক পথের যে অবস্থা, আগে যা হতো তাই হচ্ছে, বরং অপরাধ বেড়েছে। তবে হ্যাঁ, গত বছর ইউনূসের আমলে ছিল বাংলাদেশের ইতিহাসে প্রায় 240 বছর ইতিহাসে সেরা একটা সময়। ওইটা কখনো আসবে না, এমনকি জামাত ক্ষমতা আসলে অত সুন্দর ব্যবস্থাপনা আসবে না, কিন্তু ছিল। আমি ইউনূসের আমলের সাথে তুলনা করতে চাই না। জাস্ট এবছরেরই এই রমজান মাসের অন্য দিনের মতোই কোনো উন্নতি নেই, বরং ভাড়া বেড়ে গেছে, কালোবাজারি চলছে, ব্ল্যাকে টিকিট বিক্রি সব চলছে, ঘুষ দিলে পাওয়া যায়, মানে অপরাধ বলতে যা বোঝায় অব্যবস্থাপনা সব আছে। যেহেতু তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে এগুলো কিছু করা যাবে না, মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন আপনারা মাঠে যান, মাঠে যে অপরাধ দমন করেন। এখন অপরাধ তো করে মন্ত্রীর লোকেই, মন্ত্রী নিজেই তো বৈধতা দিয়েছেন যে সমঝোতার ভিত্তিতে চাঁদা নাও, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ঈদ পর্যন্ত নিতে পারে, সমস্যা নেই, ঈদের পরে আমরা অপারেশন ক্লিন হার্ট 2 চালাবো। ঈদ পর্যন্ত ছাড় দেওয়ার কথা বলেছেন, ঈদের পরে ব্যবস্থা নেবেন, মানে ঈদের আগে ব্যবস্থা নেবে না, ঈদ পর্যন্ত ছাড়। তো এই যে ভয়াবহ ব্যর্থতা, যে কোনো ক্ষেত্রে কোনো উন্নতি নেই। আপনি একটু চিন্তা করেন, ইউনূসের গত বছর বাদ দিলে প্রত্যেক বছর ঈদে সদরঘাটে আপনি যে বিড়ম্বনার শিকার হতেন, এবছর সেম বিড়ম্বনা। গাবতলী, সায়দাবাদ, যাত্রাবাড়ি, মহাখালী, কলাবাগান, প্রত্যেকটা বাস টার্মিনালে আপনি অতীতে যে বিড়ম্বনার শিকার হতেন সেম বিড়ম্বনা। আওয়ামী লীগ আমলের বিড়ম্বনা আর এখনকার বিড়ম্বনার মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আওয়ামী লীগ আমলেও মন্ত্রী ওবায়দুল কাদের বা অনেকে টার্মিনালে খোঁজ খবর নিতে যেতেন, তখন সব ঠিকঠাক, এখনো যাচ্ছেন, কিন্তু অপরাধ অপরাধের মতোই চলছে। তাহলে বিএনপি এটা ধামাচাপা দেওয়ার নাটকটা দেখেন, মজার নাটক। বিএনপি বলছে অতি ভালো ভালো না। দেখেন খবর, লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও 10% কমিয়েছে সরকার। আবার আমাদের মন্ত্রী রবিউল, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সব থেকে বড় গাদ্দারকে আপনারা সবাই বলবেন খন্দকার মুস্তাক। হ্যাঁ, খন্দকার মুস্তাক গাদ্দারি করেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, বঙ্গবন্ধুকে হত্যার সাথে সম্পৃক্ত ছিল, বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে নিয়ে মন্ত্রিসভা গঠন করেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু বৃহৎ অর্থে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাথে সব থেকে বড় গাদ্দারি করেছে মেজর জিয়াউর রহমান। একথা বলার পর বিএনপির কর্মী সমর্থকরা আমাকে একদম উদম গালি দেবে, বাট যেটা সত্য সেটা তো বলতে হবে, কারণ বিএনপির নেতাকর্মীরা কখনো সঠিক ইতিহাস জানতে চায় না, তারা ইতিহাস বিকৃতি করতে পছন্দ করে। এমনকি বিএনপি যারা শীর্ষ নেতৃত্ব আছে তারাও ইতিহাস বিকৃতি করে, এটা তাদের চরিত্রের একটা বিশেষ গুরুত্বপূর্ণ পার্ট। স্বাধীনতার পর বিএনপি বারবার বাংলাদেশের জন্মের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের জাতির জনকের ইতিহাস, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস সবকিছুকে বিকৃত করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। আপনাদের একটা কথা সবসময় মাথায় রাখা উচিত, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগকে জন্ম দেয়নি। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, মানচিত্র, পতাকা, ভূখণ্ড সবকিছু পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বদৌলতে, বাংলাদেশ আওয়ামী লীগের বদৌলতে। একথা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না, কারণ অস্বীকার করে এটাকে মিথ্যে প্রমাণ করা যাবে না। কিভাবে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় বিশ্বাসঘাতক, সব থেকে বড় গাদ্দার। বাংলাদেশ স্বাধীন হয়েছিল রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। 2 লক্ষ মা বোনের সম্ভ্রম এবং 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার তাজা রক্ত, তাজা প্রাণের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের সেই তথাকথিত রাজাকার যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী রাজনৈতিকভাবে নিষিদ্ধ ছিল। এই জামাতকে রাজনৈতিকভাবে বৈধতা দিয়েছে জিয়াউর রহমান। 1976 সালে জিয়াউর রহমান জামাতকে রাজনীতি করবার সুযোগ দেন, কারণ তিনি যে দল প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে প্রতিষ্ঠাকালীন সময়ে কিন্তু অসংখ্য জামাত এবং মুসলিম লীগের নেতাকর্মীরা সম্পৃক্ত ছিল, তারা প্রতিষ্ঠাকালীন নেতাকর্মী ছিল। আরো কিভাবে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের 72-এর সংবিধান, যে সংবিধান আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান, সেই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিশ্বাস এবং বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে তিনি তখনই একটা বৈষম্যের সৃষ্টি করে গেছেন। 1977 সালে সংবিধানের 5ম সংশোধনের মধ্য দিয়ে জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিশ্বাস এবং বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেন। বাংলাদেশ তো ইসলামিক রিপাবলিক বাংলাদেশ না, বাংলাদেশ তো শতভাগ মুসলিমের দেশ না। এদেশে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু সকল ধর্মের মানুষ মিলেমিশে এক হয়ে বসবাস করে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করি। কিন্তু স্বাধীনতার পর প্রথম জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা মুছে ফেলে তিনি এই বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করেন। এটা একটা প্রথম গাদ্দারি,
সংবিধানের সাথে গাদ্দারি, স্বাধীনতার সাথে গাদ্দারি, বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি। দর্শক আপনারা যে দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে মামুনুল হকের বক্তব্য দেখিয়েছে এবং বিএনপি দলকে নিয়ে যে অনেক কথা উঠে এসেছে এই মুহূর্তে এইগুলো দেখিয়েছি গাইজ। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, কারণ আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।